দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টিতে। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। ভারী বৃষ্টিতে ফেনীতে কোমর পানি, উজানের ঢলে 3টি বাঁধের 15টি স্থানে ভাঙন, 30 গ্রাম প্লাবিত, তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি, দুর্ভোগ চরমে, প্রস্তুত আশ্রয় কেন্দ্র। বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। ঢাকা এলিভেটেডের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও 1.5 বছরের অপেক্ষা। প্রশাসনিক জটিলতা কেটে যাওয়ার ফের কর্মী নিয়োগ শুরু, চালু হলে যানজট নিরসনের আশা। এবং মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপে রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা, সতর্কতার সঙ্গে শুল্ক ভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে সময় বৃদ্ধি করে সকাল সন্ধ্যা সর্বাত্মক ব্লকেটের ডাক দেন শিক্ষার্থীরা, যা পালিত হয় পরদিন 10 জুলাই। শুধু রাজপথেই নয়, এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী। যদিও 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত বছর এই দিনে কোটা আন্দোলনকে ঘিরে চলতে থাকে নানা ঘটনা, যা জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। রক্তাক্ত জুলাই জুড়ে রাজপথে রচিত হয়েছে লড়াইয়ের নিত্য নতুন ইতিহাস। অনিশ্চয়তার দোলাচলে হার না মানা তারুণ্য অধিকার আদায় ছিল বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় 24-এর 9 জুলাই অনলাইন এবং অফলাইনে পরের দিনের জন্য সকাল সন্ধ্যা লাগাতার বাংলা ব্লকেটের প্রচার চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা। করা হয় লিফলেট বিতরণ। এদিন 4 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 10 জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা সহ সারা দেশে সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে এই কর্মসূচি পালনের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। পরদিনের কর্মসূচি ঘোষণা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা। লড়াই অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এটা সফল হয়েছে একেবারেই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের বিবেকবোধ ন্যায়বোধের জায়গা থেকে রাজপথে নেমে আসা অংশগ্রহণ, সেটার কারণে আসলে এটা গণঅভ্যুত্থানের রূপ নিতে পারছে। রাজপথে এখানে আন্দোলন করে এটার কিন্তু নিরসন হবে না। তৎকালীন সরকারের আইনমন্ত্রী জানান, ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে এটার নিরসন হবে না। সে সময়ের অ্যাটর্নি জেনারেলও আন্দোলনকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করেন। উস্কানিমূলক কাজে কারো ফাঁদে পা দিয়ে কোনো উপকার হবে না, কোনো কিছু হবে না, কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। এদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন 2 শিক্ষার্থী, যার শুনানির জন্য পরদিন 10 জুলাই দিন ধার্য হয়। যদিও ওই 2 শিক্ষার্থীর আবেদনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ফেনীতে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত 10টা পর্যন্ত 13.92 মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 15টি স্থান। এতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। জেলা প্রশাসক জানায়, ফুলগাজীতে 32টি মাধ্যমিক বিদ্যালয় ও 67টি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরামে 32টি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া খোলা হয়েছে কন্ট্রোল রুম। এ
এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীতে আছেন আতিয়া সজল। সরাসরি যাচ্ছি কাউসারের কাছে। গতকাল থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে টানা যে বৃষ্টিপাত, এতে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরবাসীকে এবং তথা আমরা বিভিন্ন জায়গার খবরাখবরও যেমন জেনেছি যে রাজধানীর বিভিন্ন এলাকার, দেশের বিভিন্ন এলাকার মানুষকেও যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বৃষ্টিতে। আসলে মৌসুমি বায়ু প্রবলভাবে বর্তমানে প্রভাব বিস্তার করছে দেশের বেশ কিছু এলাকায়, যার প্রেক্ষিতে এই বৃষ্টিপাত এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। তো যেই কারণেই বৃষ্টিপাত হোক, মানুষ আসলে প্রচণ্ড ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আছি ফার্মগেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেটের আশপাশে ফুটপাতে যে দোকানগুলো থাকে, যে দোকানগুলোতে প্রচুর ভিড় এই সময় সচরাচর থেকে থাকে, সেই প্রত্যেকটি দোকান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে মানুষের বা খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় প্রচণ্ড প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন, তারা কারণ বাজার মোড়ে আমরা দেখেছিলাম প্রচুর রিক্সা দাঁড়িয়ে আছে। এই বৃষ্টির মধ্যেও জীবনের তাগিদে বা জীবনযাত্রা নির্বাহের তাগিদে তাদেরকে বের হতে হয়েছে। তারা জানিয়েছেন যে বৃষ্টিতে তাদের জীবনযাত্রা যথেষ্ট ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও জীবনের তাগিদে এই বৃষ্টিকে মাথায় নিয়েই তাদের বের হতে হচ্ছে। তো এই যে ফার্মগেটের যে অংশে আমি দাঁড়িয়ে আছি, আমি বলছিলাম যে এইখানে ফুটপাতের দোকানগুলো এই মুহূর্তে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যেত অন্যান্য সময়ে, কিন্তু আজ এই পুরো দোকানগুলোই বন্ধ রয়েছে। এবং এখানকার যে সকল মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন যে গতকাল থেকে আসলে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এই দোকানগুলো বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছেন। এবং বিভিন্ন এলাকায় পানি জমে গিয়েছে এমনটিও অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো যত দিন বেলা গড়াবে আমরা আসলে সে জায়গাগুলোতেও যাওয়ার চেষ্টা করব যেখানে পানি জমে গিয়েছে, মানুষের দুর্ভোগের বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে টানা বৃষ্টির কারণে আসলে এই যে দুর্ভোগ, সে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে মানুষের বা মানুষের জীবনযাপনে। তো যেটি বলছিলাম যে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গাতেও বৃষ্টির ঘটনা হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, সেখানে চলে যাব সেখানকার খবর জানতে। গতকাল দিনভর যে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ফেনী শহর অনেক জায়গায় পানির নিচে তলিয়েছিল, কিন্তু সেই রাতের পর থেকে শুরু হয় আর এক বিপজ্জনক খবর। সেটা হচ্ছে ফেনীর যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী রয়েছে, এই নদীগুলোর দুতীরে যে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বাঁধের কমপক্ষে 15টি স্থানে ভেঙেছে এবং সেই ভাঙার ফলে ইতিমধ্যেই সেই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হচ্ছে একের পর এক নিম্নাঞ্চল। ইতিমধ্যে প্রায় 30টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটি রয়েছে, এটি হচ্ছে ফেনী ফুলগাজী যে পুরাতন যে পরিত্যক্ত যে রেল লাইন রয়েছে, সেই রেলওয়ের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ফেনীর সাথে ফুলগাজী পরশুরামের যে যোগাযোগের প্রধান সড়ক, সেটি কিন্তু পানি উঠে তলিয়ে যাওয়ায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং এই যে পানি ওঠার ফলে কিন্তু এই যে সকল নিম্নাঞ্চল বা এলাকায় পানি ঢুকেছে, সেখানে দেখতে পাচ্ছেন মানুষের অবর্ণনীয় একটি দুর্ভোগ শুরু হয়েছে। মানুষের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছে, অনেকে যে বীজ বপন করেছিল ধানের, তা তলিয়ে গিয়েছে, মাছ ভেসে গিয়েছে পুকুর এবং তাদের মাছের খামারগুলো থেকে। সব মিলে কিন্তু অবর্ণনীয় একটি দুর্ভোগ শুরু হয়েছে। জানেন যে ফেনীর যে ফুলগাজী, পরশুরাম এবং এই অঞ্চল থেকে এই পানি নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে এটা চলে যাবে ছাগলনাইয়া সদর উপজেলা, ফেনী সহ এবং দাগনভূঞা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে। গত বছর আগস্টেই কিন্তু এখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এই নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে তার 102টি স্থানে ভেঙেছিল এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার চোখরাঙ্গানিতে মানুষ অনেকটা অসহায় এবং আতঙ্কিত হয়ে পড়েছে। জেলা প্রশাসন বলছে তাদের আতঙ্কিত না হয়ে স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকার জন্য, যাতে করে বন্যার ক্ষয়ক্ষতি কমানো যায়। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হচ্ছে, তারা যে সকল ভাঙ্গা স্থান ভেঙেছে সেখানে মেরামতের জন্য এখন পানি টেনে না যাওয়া পর্যন্ত মেরামত করা সম্ভব হবে না। এবং পানির মুহুরী নদীর যে পানি, সেটি কিন্তু বেড়েই মানে কিছুটা তাদের যে বিপদসীমা, সেটা গতকাল রাত পর্যন্ত ছিল 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে সকালবেলা যেটা আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে, সেটি 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মুহুরী নদীর পানি যে ভারত থেকে যে পানি আসছে, সেখানে কিন্তু পানির চাপ কিন্তু অব্যাহত আছে এবং পানির প্রবেশ কিন্তু অব্যাহত রয়েছে। এবং এভাবে যদি থাকে
নতুন নতুন যদি আরও কোনো স্থানে ভেঙে যায় তাহলে কিন্তু গত বছরের যে বন্যার যে ক্ষতি হয়েছিল সে ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং সব মিলেই কিন্তু এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কথা এবং স্থায়ী সমাধানের কথা প্রতি বছরই বলা হয়, কিন্তু প্রতি বছর এটা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এইসব অঞ্চলের বানবাসী মানুষ কোনো ত্রাণ নামে সহায়তা চায় না, তারা চায় এই যে বাঁধ প্রতি বছর ভাঙে এবং বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, এর একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বানবাসী মানুষগুলো। এই ছিল আমার কাছে এখান থেকে বানবাসী মানুষের সবশেষ খবর। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট ও ফেনী থেকে। সময় সংবাদে আরও থাকছে, কক্সবাজারের সাগরে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি একজনের। দফায় দফায় আলোচনার পরও মৌলিক বিষয় সংস্কারে একমত হতে পারছেন না রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় ধাপে 15টি বিষয়ে আলোচনায় শর্ত সাপেক্ষে ঐক্যমত্য তৈরি হয়েছে 7টিতে। ঐক্যমত্য কমিশনের আশা, সবার মতামতের ভিত্তিতে চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রথম ধাপে ঐক্য হয়নি এমন সব প্রস্তাব নিয়ে গত 3 জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক সংলাপে আলোচনা হওয়ার কথা রয়েছে 20টির মতো মৌলিক ইস্যুতে। এখন পর্যন্ত 10 দিনে আলোচনা হয়েছে মোটা দাগে 15টি বিষয়ে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন, এই 7টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এনসিসি বা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতির মতো মৌলিক বিষয়ে এখনও দলগুলোর অবস্থান বিপরীতমুখী। এছাড়া নারী আসন ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়েও রয়েছে মতভিন্নতা। এ অবস্থায় অমীমাংসিত এইসব বিষয়ের ভবিষ্যৎ কি? অবশ্য এখনো আলোচনাতেই আস্থা রাখতে চায় ঐকমত্য কমিশন। আলাপ আলোচনার একটা কৌশল হতে পারে, যেগুলো সহজে একমত হওয়া যায় সেগুলোতে ঐক্যমত্যে পৌঁছে তারপরে অপেক্ষাকৃত দুরূহ যেগুলো, যেখানে মতদ্বৈততা ব্যাপক, সেগুলোতে পরবর্তীতে আরও আলোচনা হবে, আলোচনাটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। তবে এরপরও যদি এক জায়গায় আসা না যায় তখন কি হবে তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো দিয়ে সনদ ঘোষণা করবেন করে দাও, আর যেগুলো হলো না, ভোট হওয়ার পরে তারা যদি মেজরিটি পায় পার্লামেন্টে যে পাশ করবে, পাশ করে আইন করবে, অসুবিধা কি আছে? যদি কোনোভাবে সলিউশন না হয় সেক্ষেত্রে এটা পরের সংসদের উপর না দিয়ে বরঞ্চ সংস্কারের ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচনটা করতে হবে। যদি কোনোভাবেই কিছু না হয় মৌলিক বিষয়ে, তো তাহলে তো হাসিনার যুগের সিস্টেম রেখে তো এখানে নির্বাচন করা ডিফিকাল্ট হবে, এবং সেজন্য আমরা গণভোটের কথাই বলছি। কমিশন অবশ্য আশা করে ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ তৈরি সম্ভব। সনদ বাস্তবায়নে 6টি বিকল্পের সুপারিশ থাকলেও তা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে চাই কমিশন। আমাদের এখনো টার্গেট যে জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন এবং স্বাক্ষর করা। কীভাবে এগুলো বাস্তবায়িত হবে, গণভোটের মাধ্যমে কিংবা যে গণপরিষদ, সেগুলো পরে সিদ্ধান্ত হবে। তো এই ধরনের 6টা আমরা বিকল্প কথা বলেছিলাম। তো আমরা ঐক্যমত্যে পৌঁছার পর সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেই বিষয়টা নিয়ে আমরা আশা করি যে একমত হতে পারব। কমিশন বলছে মৌলিক বিষয়ে সংস্কারের জন্য ছাড় দিতে হবে সব পক্ষকেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে একই ব্যাচের 2 শিক্ষার্থী উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছেন একজন। ফায়ার সার্ভিস জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী কক্সবাজার ঘুরতে আসেন। মঙ্গলবার হিমছড়ি সৈকতে 3 জন গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করেন।
আজ উদ্ধার হলো আরেকজনের মরদেহ। নিখোঁজ অপর শিক্ষার্থীকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ৩৫% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেয়ার আগে সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আইনের চাপে যেন পড়তে না হয় তা মাথায় রেখেই এগিয়ে নিতে হবে আলোচনা। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য, 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অথচ ভিয়েতনামের সঙ্গে $12,350 কোটি ঘাটতির পরও শুল্ক আরোপ হচ্ছে মাত্র 20%। অন্যদিকে ভারতের সঙ্গে $4,570 কোটি ঘাটতির পরও চলমান রয়েছে আলোচনা। এক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। যদি নাকি ভিয়েতনামে 20% থাকে, তাহলে এখন ওই নতুন শিল্পগুলা দেখা যাবে যে ওইসব দেশেই গড়ে উঠতেছে যারা নাকি ট্যাক্স বেনিফিট বেশি পেয়েছে। কেন আমাদের সাথে কাজ করবে 15% আপনার বেশি দিয়ে? ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমনকি কোনো দেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশকেও দিতে হবে। এই অবস্থায় সতর্কতার সঙ্গে শুল্কাভার কমানোর আলোচনা এগিয়ে নেওয়ার পরামর্শ রফতানিকারকদের। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। রাষ্ট্র আগে, তারপরে বাকি সবকিছু। এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করার কোনো অবকাশ নাই। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আলাপ আলোচনা অনেক কিছুই কিন্তু আমরা অলরেডি দিয়েছি। এখন যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার এক সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এখনই নয়, আরও প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমেছিল কাজ। এর মধ্যে সকল জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়নের কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। ক্যামেরার পেছনে অনুপ দত্ত ও মোবারক শুভকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাবেন রিপোর্টার আলামিন তুষার। লোহার জংধরা নির্মাণ সামগ্রী ঢেকে রেখেছে প্রকৃতি, তাই তো লতানো বিরুৎ আর পাখিরা খুঁজছে নিজেদের জায়গা। জানান দিচ্ছে দিনের পর দিন পড়ে আছে নির্মাণ কাজ। শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান পরিবর্তন এবং অর্থায়ন নিয়ে নানা জটিলতার সঙ্গে আদালতের স্থগিতাদেশ সহ নানা জটিলতায় ঢাকার যানজট নিরসনের স্বপ্ন নিয়ে শুরু হওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ যেন শেষই হচ্ছে না। কাজ বন্ধ করে দিছে, এখন আদৌ হবে নাকি এটা আসলে সন্দেহজনক। এই কাজটা হচ্ছিল, আমরা আশীর্বাদই নিয়েছিলাম, কিন্তু এটা এখন অভিশাপে দাঁড়ায় গেছে। বলি হচ্ছে প্রাণ প্রকৃতিও, যার প্রমাণ হাতিরঝিলের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশ। দুর্গন্ধ আর দূষণে এসব এলাকায় বেড়েছে মশার উপদ্রবটাও। এমনকি মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী অংশের 3য় ধাপের শুরু হওয়া কাজ দীর্ঘদিন পড়ে থাকায় অভিযোগ আছে সেখান থেকে চুরি হয়েছে নির্মাণ সামগ্রীও। টিন সবাই খুলে নিয়ে যায়, কেউ বাধা করে না। টিনগুলো তো আগেও দেখছি, এখন ইদানিং নাই, খুব দুর্ভোগ মানুষের। এবছর অর্থাৎ 2025-এর জুন মাসের মধ্যেই কিন্তু এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শেষ হয়ে যাবার কথা। তবে সে কাজ যে সহসাই শেষ হচ্ছে না তা দেখাই যাচ্ছে। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে তার
খরচও যে বেড়ে যায় তা কিন্তু বলাই বাহুল্য। প্রকল্পের বাজেটের সঙ্গে এমন সময়ক্ষেপণ চাপ বাড়ায় জনগণের উপরও। তাই দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে বাদ সাধছেন যারা, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সময় নষ্ট হয় বা কোনো দুর্ভোগ হয়, সেক্ষেত্রে যে কারণে যার খামখেয়ালিতে এই সমস্যা হয়েছে তাকে অবশ্যই আইনের আওতায় বা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যদিও এরই মধ্যে প্রশাসনিক জটিলতা দূর হয়েছে, শুরু হয়েছে নতুন করে কর্মী নিয়োগও। আসছে বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। গাছ কাটার ফলে যে ক্ষতিটুকু হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিকল্প কাজ রয়েছে। ডিসেম্বর 2026 পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে যেতে পারব। দীর্ঘ এক যুগ আগে শুরু হওয়া এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল এখনো পাচ্ছে না ঢাকাবাসী। তাই তো নতুন এই প্রতিশ্রুতি কতটা সময় মতো বাস্তবায়িত হবে সেটাই এখন নগরবাসীর বড় প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, ঢলের তোড়ে ফেনীতে 3টি বাঁধের 15 স্থানে ভাঙন, 30 গ্রাম প্লাবিত। নোয়াখালীতে তলিয়েছে সড়ক, ঘরবাড়ি, প্রস্তুত আশ্রয় কেন্দ্র। এবং দফায় দফায় বৈঠকেও মৌলিক সংস্কারে একমত হতে পারছে না দলগুলো। দ্বিতীয় ধাপে 15টির মধ্যে ঐক্যে পৌঁছেছে মাত্র 7টিতে। চলতি মাসেই জাতীয় সনদ তৈরির আশা কমিশনের। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।